রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি সহ জোড়া হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, 2 জনের বিভিন্ন মেয়াদে সাজা। সারা দেশে শুরু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, 6 থেকে 59 মাস বয়সে প্রায় 2.5 কোটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1,500 ছুঁই। 6.2 মাত্রার কম্পনে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার 3 দেশ। এবং বিশ্বকাপে জর্ডানকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে মেসির গোলে বিশ্ব রেকর্ড। পর্তুগাল কলম্বিয়া ম্যাচ গোলশূন্য ড্র। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টার দিকে রাজধানীর আগারগাঁয়ে শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শন করেন সরকার প্রধান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি ঘুরে দেখার পর বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্পারসোকে আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলায় রায় ঘোষণা করা হয়। এতে 5 আসামির অন্য 2 জনকে যাবজ্জীবন ও 20 বছরের সাজা দেওয়া হয়। আসামিদের মধ্যে কেবল চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার রয়েছেন, বাকিরা পলাতক। দর্শক, এই নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুদাসির, রায় ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন? কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। জি, ট্রাইব্যুনাল তার রায়ে কিন্তু যেটি বলেছেন সেটি হচ্ছে কিন্তু এই রামপুরায় 2024 সালের 19 জুলাই শুক্রবারে যে ম্যাসাকারটা হয়, যে বিশৃঙ্খলা পরিস্থিতি হয় এবং যে হত্যাযজ্ঞটি হয়, সেটাতে কিন্তু প্রধান নির্দেশদাতা ছিলেন কিন্তু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার পরিকল্পনা এবং তার নির্দেশেই কিন্তু এটি কিন্তু হয় এবং তার নির্দেশটা গ্রহণ করেছেন কিন্তু তৎকালীন রামপুরা জোনের যে এডিসি, সাবেক এডিসি, অর্থাৎ তৎকালীন সময় তিনি এডিসি ছিলেন, সেই এডিসি রাশিদুল, তিনিও কিন্তু এই জিনিসটাকে সমন্বয় করেছেন। এবং রামপুরা থানার যে ওসি মশিউর, তিনি কিন্তু এই পুরো রামপুরায় যে অপারেশনটি হয়েছিল সেই অপারেশনটি তিনি কিন্তু পরিচালনা করেছেন। এবং এই 3 জনের প্রতিনিধিত্বে কিন্তু 3 জনের মানে এই চাপেই কিন্তু পড়ে কিন্তু এই এসআই তরিকুল এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার কিন্তু আন্দোলনকারীদের উপর গুলি করেছেন। এবং যার একটি পর্যায়ে কিন্তু যে কার্নিশে ঝুলে থাকা যে আমির হোসেন, তাকে গুলি করেছেন কিন্তু চঞ্চল চন্দ্র সরকার। এবং যেহেতু তিনি মারা যাননি, তিনি আহত হয়েছেন এবং চিরতর পঙ্গুত্ব বরণ করেছেন, এবং সে কারণে কিন্তু এই চঞ্চল চন্দ্র সরকারকে কেবলমাত্র এই একটি অভিযোগে, অর্থাৎ আমির হোসেনকে গুলি করার অভিযোগে কিন্তু তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তরিকুল, তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। তিনি কিন্তু এখানে বিশেষভাবে সহযোগী হিসেবে কাজ করেছেন, এই কারণে কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং যেহেতু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক এডিসি রাশিদুল এবং রামপুরা থানার তৎকালীন ওসি মশিউর, তারা যেহেতু এটার প্রধান দায়িত্বে ছিলেন এবং পরিকল্পনার অংশ হিসেবে কাজ করেছেন, এবং তাদের নির্দেশেই যেহেতু তাদের অধীনস্থ যে পুলিশরা সদস্যরা যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেহেতু তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং এর বিরুদ্ধে কিন্তু আসামি পক্ষ আপিল করবে বলে জানিয়েছেন এবং রায় সন্তোষ প্রকাশ করেছেন প্রসিকিউশন। তো এই রামপুরার এই হত্যাকাণ্ড নিয়ে মামলার রায় নিয়ে এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 14 মাস পর সারা দেশে শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।
অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন চলবে বিকেল 4টা পর্যন্ত। 6 থেকে 59 মাস বয়সী 2,35,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রোগ প্রতিরোধের পাশাপাশি হাম নিয়ন্ত্রণেও এই ভিটামিন ভূমিকা রাখবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রায় 14 মাস পর দেশ জুড়ে শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন। এবার 2,35,14,972 শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের সংখ্যা 28,38,794 জন, আর 12 থেকে 59 মাস বয়সী শিশুদের সংখ্যা 2,05,76,178 জন। শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণের জটিলতা কমানো এবং চোখ স্বাভাবিক রাখার গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন এ। তাই এই ক্যাম্পেইনে অভিভাবকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বাচ্চা সুস্থ থাকবে, রোগ মুক্ত থাকবে। বিভিন্ন রোগ হয় এই যে ভিটামিন না খাওয়াইলে, তারপর টিকাগুলো না দিলে বিভিন্ন রোগ হয়। থেকে আমার জন্য অনেকটা ভালো হয়েছে, কারণ আজকালকার যুগে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। কারণ যেমন দেখেন হামে দেখা দিতেছে অনেক বাচ্চারা প্রতিবন্ধী বা এসবের কারণে তো না দেওয়ার কারণে হইতেছে। রাজধানীর শাহবাগের আবু সাইদ কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000 ট্যাবলেট আমরা ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদের খাওয়াতে শুরু করেছি। মন্ত্রী জানান, এই ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ বাড়ানো সহ হাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। এখন যেটা দিচ্ছি আরেকটা সাপোর্টিভ, আমরা বাচ্চাদেরকে ভিটামিন দিচ্ছি। নিয়ম অনুসারে বছরে 2 বার ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন হওয়ার কথা, তবে ক্যাপসুল সংকটে গত বছরের মার্চ মাসের পর থেকে তার হয়নি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জিডিপিতে নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সকালে আগারগাঁয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় স্বনির্ভর অর্থনীতির জন্য গ্যাস সংকট সমাধানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া, আর যেগুলি এদের মধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। জিডিপির কন্ট্রিবিউশনে এই এমএসএমই খাতের শেয়ার আমাদের তুলনায় অনেক বেশি। তো আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে জিডিপিতে এই সেক্টরগুলির শেয়ার বাড়ানো, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। উজানের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গেল শনিবার বাহুকা পয়েন্টে নদী তীর সংরক্ষণ বাঁধের 30 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে ভাঙন আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। সোহেল রানা তথ্যচিত্রে, তাহসিন তারিনের রিপোর্ট। উজানের ঢল এবং ভারী বর্ষণে কয়েকদিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে যমুনার অরক্ষিত অঞ্চল সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চোহালি ও শাহজাদপুরের চরাঞ্চল সহ বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এতে নিঃস্ব হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। সম্প্রতি সদর উপজেলার বাহুকা পয়েন্টে নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস নামে। এতে বাঁধের প্রায় 30 মিটার এলাকা বিলীন হয়ে যায়। এই অবস্থায় ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে বাহুকা এলাকায়। চার ভাঙ্গা দিচ্ছে, কিছুই তো নাই কে, আমাদের চলতে কিছুই নাই কে, ফের ভাঙ্গা দিল্লি তো আর শেষই। নদীর অবস্থা খুব একটা ভালো না, প্রায় ভাঙতেছে। মেরামত কাজ চলছে, এই মেরামতের কাজ এখন আসবে না। ফসল টসল হইতেছে না, কালাই পাট এগুলা ভেঙে দিতেছে গা,
তা বাদে আমাদের থাকার কষ্ট হইতেছে। একটি অংশ কিন্তু অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে, আর একটি অংশ যে রয়েছে আমরা আসলে যদি একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় তাহলে আমরা একটু এখানে শান্তিতে বসবাস করতে পারবো। সরকারের কাছে আমার একটা আবেদন, এই জিও ব্যাগ না ফালাই একটা স্থায়ী নির্মাণ বাঁধ যেন দেয়। যমুনার অরক্ষিত অঞ্চলের ভাঙন জিওব্যাগ ফেলে নিয়ন্ত্রণের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সদর উপজেলা বাহুকে একটা জায়গায় আমাদের 18/22 কাজের 30 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে কাজ করতেছি, জিওব্যাগ ফেলে কাজ শুরু হয়ে গেছে এবং ভাঙন যাতে বৃদ্ধি না পায় সেই চেষ্টা করতেছি। অবিলম্বে ভাঙন কবলিত স্থানে স্থায়ী সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নেত্রকোনায় চলতি বড় মৌসুমে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি কৃষি ভর্তুকি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে অন্যদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি কৃষকদের। এ নিয়ে মানববন্ধন সহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর বলছে, চাহিদার বিপরীতে বরাদ্দ কম হওয়ায় অনেকের নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। মলয় রঞ্জন সরকারের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চলতি বছর বড় মৌসুমে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে ফসলের ক্ষতির মুখে পড়ে নেত্রকোনার কৃষকরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার প্রায় ৭৮,০০০ কৃষকের ১৬,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি পুষিয়ে নিতে জেলার ৪০,৪০০ কৃষকের জন্য কৃষি ভর্তুকির বরাদ্দ দিয়েছে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। তবে ভর্তুকির তালিকা প্রকাশের পর শুরু হয় বিতর্ক। কৃষকদের অভিযোগ, জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তরা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে বিভিন্ন উপজেলার ভূমিহীন এবং প্রভাবশালীদের নাম তালিকাভুক্ত করেছেন। যারা প্রকৃতপক্ষ কৃষক, তাদের সরকার যে অনুদান দিয়েছে, অনুদানের এই তালিকায় তাদের কোনো নাম আসে নাই। আইডি কার্ড আমরা জমা দিছি, কিন্তু আমরা আমরা জমি তো লইছি, আমরা কার্ড পাইছি না, তারা কেমনে পায়? নিজেদের প্রাপ্য ক্ষতিপূরণ পেতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগও দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে ভর্তুকি প্রদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। আমার ঘরে এখন ধারণা নেই, এর ভিতরে যে সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেটটা বাড়ার জন্য সরকার এটা চিন্তা ধারণা করবো। কেন ওই কার্ডগুলো পাইলো, কার মাধ্যমে পাইলো, কেমনে পাইলো, ক্ষতিগ্রস্ত না হয়েও এটা আমরা জোর আবেদন জানাচ্ছি। তবে এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। মানববন্ধন, অপপ্রচার, ব্যানার, পেস্টুন ইত্যাদি দিচ্ছে। এটা আসলে প্রকৃতপক্ষে এরা যারা পেশিবাদ, যারা বট বাহিনী, তারাই এই সমস্ত কাজ করছে। আর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর বলছে, চাহিদার বিপরীতে বরাদ্দ কম হওয়ায় অনেকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। যারা বাদ করেছে তারা তো নিতান্ত ক্ষতিগ্রস্ত, কম বেশি ক্ষতিগ্রস্ত তালিকায়, কিন্তু তারা তো প্রধান্য পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে না পাওয়ার জন্য ওদের মনের মধ্যে কষ্ট, হয়তোবা এই জন্য কৃষকেরা একজনের দোষারোপ করছে যে আমি কেন পেলাম না, সে পেল। তদন্ত করে যথাযথ প্রাপ্য নিশ্চিত করার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৪৩০-এ। আহত হয়েছে অন্তত ৪,০০০ মানুষ। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ৬৯,০০০। এদিকে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে একসঙ্গে ভূমিকম্পে অনুভূত হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলায় ভূমিকম্পে বেড়েছে প্রাণহানি, আহত হয়েছেন প্রায় ৪,০০০ মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো লাগুয়াইরা অঙ্গরাজ্যে তাদের কার্যক্রম জোরদার করেছে। ভূমিকম্পের জেরে এই রাজ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজধানী কারাকাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের একটি জরুরি মজুত কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে একসঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। এবার জানাবো ফুটবল বিশ্বকাপের খবর।
বিশ্বকাপের মঞ্চে আরেকবার দুর্দান্ত আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখালো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে শতভাগ জয় নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। দলের এই জয়ে রাজধানীর বিভিন্ন স্থানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও উচ্ছ্বাসে মেতেছেন সমর্থকরা। মশিউর রহমানের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপের মঞ্চে আরেকটি আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখালো আর্জেন্টিনা। জর্ডানকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের সেরা দল হিসেবে নকআউটে পৌঁছেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই জয়ের আনন্দে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাচ শুরুর আগে টিএসসির বড় পর্দার সামনে ভিড় জমান আর্জেন্টিনার সমর্থকরা। কারো গায়ে নীল জার্সি, কারো গায়ে আকাশি সাদা পতাকা। খেলা জুড়ে প্রিয় দলের প্রতিটি আক্রমণের করতালি ও গোলের উল্লাসে ফেটে ওঠে তারা। মানে মেসির মতো গোল দিছে, একদম সিরিয়াসলি। এরকম গোল কিন্তু সবসময় হয় না। মেসি ছাড়াই 2 গোল দিয়েছে। মেসি নামছে এত কোনো ব্যাপারই না 1 গোল দিতে। কারণ আমরা এবার ফাইনালে আর্জেন্টিনার সাথে প্রতিপক্ষ হিসেবে খেলতে চাই। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে দিশেহারা জর্ডান। গোলের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমর্থকদের উন্মাদনা। আর রেফারির শেষ বাঁশি বাঁচাতে সেই আনন্দ হয়ে ওঠে তুঙ্গে। প্রিয় দল জয়লাভ করছে, অবশ্যই ভালো লাগছে। দেখবেন যে আর্জেন্টিনা একদম পূর্ণ 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করছে। আমরা 22-এর বিশ্বকাপ আমরা জিতছি, এটাও জিতবো ইনশাআল্লাহ। Feelings are awesome. This is such a good time. Everybody here is full of energy. We're loving it. Argentina did a great game. এই জয়ে খেলোয়াড়দের পাশাপাশি উচ্ছ্বসিত সমর্থকরা। তাদের এই উদযাপন রাত পর্যন্ত থাকবে বলে জানায় তারা। জয়ের উদযাপনও ছিল ভিন্নতার ছোঁয়া। বন্ধুদের সঙ্গে ছবি, ভিডিও ধারণ, স্লোগান আর পতাকা নিয়ে আনন্দে মেতে ওঠে আর্জেন্টিনার সমর্থকরা। কয়েক ঘন্টার মধ্যে টিএসসি প্রাঙ্গণ পরিণত হয় আর্জেন্টিনা সমর্থকদের মিলন মেলায়। ইনশাআল্লাহ আশা করা যায় যে ওদের যে খেলার মান আর্জেন্টিনার, যে এবারে বিশ্বকাপ নেওয়ার সম্ভাবনা বেশি। না জিতে দিলে একটু পচাইতে পারতাম, যেহেতু জিতে গেছে এখন আর কিছু বলার নাই। আমি পচানি খাইছি পুরো। মেসি আবার কাপ ধরবে, আমি দেখবো হইলো হিসাব। আগামী ম্যাচে আরো ভালো খেলতে হবে, কারণ সামনে প্রত্যেকটা ম্যাচ তো নকআউট ম্যাচ। এবং ব্রাজিলের সাথেও নাকি দেখা হবে, যদিও ব্রাজিল ওই পর্যন্ত যাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে। বিশ্বকাপে দলের এই পারফরমেন্স শেষ পর্যন্ত অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সমর্থকদের। মশিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারের বিশেষ প্রণোদনায় পাল্টে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান। সরকারি উদ্যোগে গবাদি পশু, হাঁস মুরগি বিতরণ, প্রশিক্ষণ এবং অন্যান্য আর্থিক সহায়তার ফলে প্রান্তিক এই জনগোষ্ঠীর পরিবারগুলো এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। এতে বদলে যাচ্ছে অনেকের জীবনের গল্প। আক্তার হোসেন বকুলের তথ্যচিত্র আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভোরের সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয় জীবনযুদ্ধ। তবে জয়পুরহাটের পাঁচবিবির ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের এ ব্যস্ততা এখন আর অন্যের জমিতে দিনমজুরির নয়, বরং নিজের ঘরের আঙিনায়। অনগ্রসর এই জনগোষ্ঠীর ভাগ্য বদল ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে সরকার। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে বিতরণ করা হচ্ছে বিনামূল্যে গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি। শুধু প্রাণী বিতরণই নয়, এগুলো লালন পালনের জন্য ঘর, নিয়মিত চিকিৎসা ও বিনামূল্যের ঔষধও দেয়া হচ্ছে। প্রাণী সম্পদ অফিস থেকে একটি গরু পাই, সেই গরু লালন পালন করে 3বার বাচ্চা দেয় এবং ওই গরু থেকে আমাদের গোয়াল এখন ভরে যায়। অফিস থেকে আমাকে 20টা হাঁস দিছিল, ওই হাঁস থেকে অনেক হাঁস হয়েছে। এখন হাঁস মুরগি পায়ে অনেক উন্নতি হয়েছে, যেমন সংসার ডিম টিম বেচি, সংসার উন্নতি হয়। জেলায় বর্তমানে প্রায় 11,000 নৃগোষ্ঠী মানুষের বাস। ইতোমধ্যে 7,000 পরিবারকে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী এবং অত্যন্ত নিডি পরিবারের সদস্য তারা এই উপকারগুলো পেয়েছেন। আমরা আশা করি যে ভবিষ্যতে যারা এই পর্যায়ে পায়নি তাদেরকেও যেন এই প্রণোদনা বা সহায়তাগুলো দেওয়া সম্ভব হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। প্রাণী সম্পদ দপ্তর জানায়, শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোকেও এই সহায়তায় আনা হবে। জয়পুরহাটে আমাদের এ পর্যন্ত প্রায় 150 জনকে ষাঁড়, 213 জনকে বকনা, 1050 জনকে হাঁস মুরগি এবং 700 জনকে ভেড়া, পাশাপাশি 950 জনকে এই অর্থ বছরে আমরা 2টা করে ছাগল বিতরণ করছি। সরকার যে উদ্দেশ্যে এটা বিতরণ করছেন, যে উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, এটা অবশ্যই সফল হচ্ছে। সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে প্রণোদনা চলমান রাখার দাবি জানান স্থানীয়রা। মিশাল বিনতে আনোয়ার,
মোহনা সংবাদ। চলতি বছর তীব্র তাপদাহ, অসময়ে বৃষ্টি, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণে ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সুনামগঞ্জের লিচু চাষিরা। এতে বাগান পরিচর্যা ও লিজের খরচ তোলা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অনেক কৃষক। এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আগামীতে কৃষি বিভাগের পরামর্শ ও সরকারি সহায়তার দাবি তাদের। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। প্রায় শতাধিক বছর ধরে লিচু উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছে সুনামগঞ্জের ছাতক উপজেলার মানিকপুর গ্রামের ৩ শতাধিক পরিবার। গোটা গ্রামের ছোট বড় টিলা জুড়ে বিভিন্ন জাতের লিচু চাষ হওয়ায় মানিকপুর গ্রামটিও লিচুর গ্রাম হিসেবে পরিচিত। সুস্বাদু হওয়ায় এখানকার লিচুর কদরও বেশি। প্রতি বছর গ্রামটিতে লিচুর বাম্পার ফলন হলেও চলতি বছর বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণে মুকুল ঝরে লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর আশানুরূপ ফলন না হওয়ায় বিপাকে পড়েছেন চাষি ও বাগান মালিকরা। এবার লিচু বৃষ্টি নষ্ট করছে, পরায়ণ নষ্ট করছে, ফলন একবারে কম। কম গতি মানে আদারি হয়েছে, আমরা ৩০০-৪০০ টাকা বেশি বেতন লাগে। আমাদের যারা লিচু বাগান আছে, আমরা অতি খরার কারণে এবার ফলন ভালো পাইনি, আমাদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে ফুলটা কমাইছে, এরপর থেকেও বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু যে সময় ফুল ফল আওয়ার ঠিক সময়, ওই সময়টা মানে অত্যন্ত বৃষ্টি কম হয়েছে। ফরমালিন মুক্ত বাজারে এখন যে লিচুগুলো আছে, সেই লিচুগুলো বা ফল যেগুলো আছে, সেই ফলগুলো হইতেছে বিষাক্ত এবং ফরমালিন, বাচ্চাদেরকে খাওয়ার অনুপযোগী। লিচু চাষীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আগামীতে ভালো ফলনের আশ্বাস কৃষি বিভাগের। মুকুল আসা শুরু হয় তখন যদি ছত্রাকনাশক স্প্রে করা হয়, তাহলে আশা করি ফলন ভালো হওয়ার কথা এবং লিচুতে কোনো পোকামাকড় হবে না। এবং এই বিষয়ে আমরা কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পরে হয়তো আমরা আগামী বছর থেকে এর একটা ভালো ফলাফল পাবো। কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও সহায়তা পেলে আগামী বছর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মানিকপুর গ্রামের লিচু চাষীদের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। আবার আন্তর্জাতিক সংবাদ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত ৮টি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে তেহরান। এতে নিজেদের ঘাঁটিতে ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন ওয়াশিংটনের এক কর্মকর্তা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব দ্রুতই সমঝোতা লঙ্ঘনের চূড়ান্ত জবাব দেয়া হবে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানে রাতভর টানা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে এবার যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত ২টি দেশে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। শনিবার দিবাগত রাতে ইরানের সিরিক শহর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার পরপরই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। এই পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেন স্বয়ং এক মার্কিন কর্মকর্তা। এদিকে IRGC এক বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এবার নরক যন্ত্রণা ভোগ করবে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করে বলেন, আমেরিকা ইরানের দক্ষিণ উপকূলে প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখে পঞ্চম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের যে কোনো লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি সহ জোড়া হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, ২ জনের বিভিন্ন মেয়াদে সাজা। সারা দেশে শুরু ভিটামিন A+ ক্যাম্পেইন, ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২.৫ কোটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫০০ ছুঁই ৬.২ মাত্রার কম্পনে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার ৩ দেশ। এবং বিশ্বকাপে জর্ডানকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে মেসির গোলে বিশ্ব রেকর্ড। পর্তুগাল কলম্বিয়া ম্যাচ গোলশূন্য ড্র।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।